আবির, সবাই কি মারা গেছে নাকি ও জীবিত আছে? একটু চেক করে দেখো। না স্যার, সবাই মারা গিয়েছে। সবার বডিগুলো একটা জায়গায় একত্রিত করো। আবির কিছু কমান্ডো নিয়ে সবার বডি একত্রিত করে, তারপর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। জ্বালানোর কি দরকার ছিল? এরকম রেখে দিলে এদের খোঁজখবর তো কেউ নেবে না, তার উপর এদের শরীর জীবজন্তু খেয়ে নেবে। মারি যে দেব সেটাও তো সম্ভব না, সেজন্য পুড়িয়ে দিলাম। তা স্যারের সাথে কথা হয়েছিল? স্যার তো বলেছিল এদের জীবিত রাখতে। বলে দিও আমি অর্ডার শুনতে পাইনি। কিন্তু আপনি তো সব কিছুই শুনেছেন। তোমাকে কিছু বলতে হবে না, যা বলার আমি বলবো। এখন ফিরে চলো ক্যাম্পে। ওরা সবকিছু ঠিক করে চলে আসে ক্যাম্পে। পরের দিন তোমার জন্য একটা মিশন আছে। কিরকম মিশন? আমাদের দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা দিতে হবে তোমাকে। কিন্তু ওনার তো এমনিতে সিকিউরিটি অভাব নেই, তাহলে আবার আমি কেন? আসলে 7 দিন আগে উনি আমার কাছে এসে বলেছে ওনাকে কেউ হুমকি দিয়েছে, সেজন্য ওনার কাছের লোকেরাই হয়তো ওনার সাথে বেইমানি করতে পারে। তাছাড়া ও আমার বন্ধু হয়। কি বললেন স্যার? প্রধানমন্ত্রী আপনার বন্ধু হয়? ঠিক ধরেছ। থাক সেসব কথা। ও আমাকে বলেছে আমাদের এই কমান্ডোর মধ্যে সবচেয়ে ভালো কমান্ডোকে যেন আমি ওর সিকিউরিটির জন্য পাঠাই। তাছাড়া আমার চোখে তুই সবচেয়ে ভালো। ধন্যবাদ স্যার আমাকে এতটা বিশ্বাস করার জন্য। তবে আপনি তো জানেন আমি বেশিরভাগ সময় আপনারই অর্ডার মানি না, সেজন্য ওনার সাথে কাজ করব। যদি ওনার অর্ডার ফলো না করি তখন যদি ব্যাপারটা অন্যদিকে চলেছে? ওটা নিয়ে টেনশন করো না, আমি ওকে সবটা বুঝিয়ে বলেছি। ও বলেছে আমি যখন তোমাকে বিশ্বাস করি তখন ও নিজেকেও তোমাকে বিশ্বাস করবে। শুধু ওর জীবনটা বাঁচাতে পারলেই হবে। আচ্ছা, আমি কি সরাসরি ওনার বাসায় যেতে পারবো কি? যেতে পারো। কি হয় না হয় আমাকে জানাইও। ঠিক আছে, জানাবো। ক্যাম্প থেকে বের হয়ে যায়, তারপর একটা বাসে ওঠে। যদিও চাইলে হেলিকপ্টার দিয়েও যেতে পারতো, কিন্তু আকাশ এমনটা তা করবে না। বেশি প্রয়োজন ছাড়া ও নিজের পাওয়ার দেখিয়ে কাজ করে না। একটু পরে বাস এসে অন্য একটা স্টপে এসে থামে। তখন একটা মেয়ে এসে আকাশের পাশে বসে। কিছু না মনে করলে আমাকে জানলার পাশে সিটটা দিতে পারবেন? আসলে অনেক গরম লাগছে আমার। ঠিক আছে, বসুন। মেয়েটির দিকে তাকিয়ে তো অবাক হয়, সাথে মেয়েটির কণ্ঠ তো আরো বেশি মিষ্টি ছিল। গাড়ি চলতে থাকে। মেয়েটির চুল বাতাসে বারবার আকাশের মুখে এসে পড়ে। যদিও বিরক্তিকর, তাও কেন জানি ভালো লাগতে শুরু করে। অন্যদিকে চুলগুলো কি বেঁধে রাখবো? আসলে আপনার অসুবিধা হচ্ছে মনে হচ্ছে, তার জন্য বললাম। সমস্যা নেই, চুল খুলেই রাখুন। ধন্যবাদ। তা আপনার নামটা কি বলা যাবে? পারভেজ হোসেন আকাশ। আপনার নাম? ইরা চৌধুরী। নামটা কিন্তু অনেক মিষ্টি। নাম শুনে মিষ্টি বলছেন? খেলে তো। আমি ঠিক বুঝলাম না। আচ্ছা, কোথায় যাবেন? এই তো ঢাকায় যাব। আমিও ঢাকায় যাব। ভালোই হলো, আপনার সাথে গল্প করতে করতে যাওয়া যাবে। আমি গল্প তেমন একটা পারি না। সমস্যা নেই, আমি বলবো, আপনি শুনবেন। ঠিক আছে, বলুন তাহলে। ইরা গল্প বলতে থাকে। অন্যদিকে তখন আকাশের ফোনে কল আসে। আকাশ, কোথায় তুমি? এই তো স্যার, কলকাতার কাছাকাছি। একটু সাবধানে থাকিও। কেন, কি হয়েছে স্যার? ওই রোডে হাইজ্যাকার একটু বেশি তো, সেজন্য। তাহলে তো ভয় পাবো অনেক বেশি। আমার জন্য একটু দোয়া করবেন, ওরা আবার আমাকে ধরে না মেরে ফেলে দেয়। আমার তো চিন্তা হচ্ছে ডাকাতদের নিয়ে। তোমাকে ধরলে তুমি ওদের কি যে হাল করবে এটাই ভেবে পাচ্ছি না। আচ্ছা, সাবধানে থাকিও। কিছুক্ষণ পরে কলকাতায় খাবার খেয়ে ওরা গাড়িতে বসে। 10 মিনিট পরে হঠাৎ গাড়ির চাকা নষ্ট হয়ে যায়। ও ভাই, কতক্ষণ লাগবে ঠিক করতে? এই তো 20 মিনিট লাগবে মামা। আচ্ছা, অপেক্ষা করতেছি। চলেন আমরা ওই দিকটা একটু হাঁটি। একে তো রাত, তার উপর এখানে হাঁটা কি ঠিক হবে? দূরে একটা দোকান দেখা যাচ্ছে, ওখান পর্যন্ত যাব, চলুন। ঠিক আছে, চলুন। দোকানের কাছে আসতে কিছু লোককে দেখতে পায়, তাও ওরা কিছু বলেনি। এরপর যখন গাড়িতে ওঠে তখন ওরা অবাক হয়ে যায়, কেননা 10 জন লোক বাসে ওঠে, সবাইকে বন্দি করে রেখেছে। আপনারা কারা?
আমরা কে তা জেনে তোর কোনো কাজ নেই। চুপচাপ তোরা দুজন তোদের সিটে এসে বসে পড়। ওরা সিটে এসে বসে, তখন ইরার মোবাইলে কল আসে। কল রিসিভ করতেই ওই মেয়ে, মোবাইল বন্ধ করো, নয়তো জানে মেরে ফেলবো। এভাবে ধমকাচ্ছেন কেন? এই নিন ফোন। এইদিকে ফোন তো দিয়ে দেয়, তবে মোবাইল অফ করতে ভুলে গিয়েছে। অন্যদিকে ফোনের অপর পাশ থেকে ইরার বাবা সব কথা শুনতে পাচ্ছে। উনি সবটা শোনার পরে রহিম, রহিম, জি স্যার, বলুন। আমার মেয়ে কিডন্যাপ করা হয়েছে, সাথে পুরো বাসটাকেও। যত তাড়াতাড়ি পারো খোঁজ নিয়ে আমার মেয়েকে উদ্ধার করো। আমার মেয়ের যেন কোনো ক্ষতি না হয়। আমি এখনই লোক পাঠিয়ে দিচ্ছি। রহিম পুরো পুলিশ প্রশাসনকে জানায়। ওরাও চেষ্টা করে যাচ্ছে লোকেশন আর উদ্ধার করবে কিভাবে, সেসব ভাবতে থাকে। এইদিকে আপনার কি ভয় করছে না? ভয় কেন করবে? ওদের সবার হাতে চাকু দেখেও ভয় লাগছে না? লাগছে না? আচ্ছা, আপনার বাবা মায়ের কাছে যদি ফিরে যেতে না পারেন তাহলে তো ওনারা দুঃখ পাবে অনেক। এমনটা বলবেন না, বাবা মা জানতে পারলে আমাকে তো মেরেই ফেলবে। আপনি তো এখানেই মারা যাবেন, তাহলে একজন ব্যক্তিকে কতবার আর মারবে? ভয় কি না কি বলে ফেলেছি, মানে ওদের মেরে ফেলবে। তা আপনার হাতে এটা কি ঘড়ি? দেখছেন এটা ঘড়ি? এটা তো ঘড়ি, সেটা আমিও জানি, কিন্তু কি মেসেজ করতেছেন? সেসব পরে জানলেও চলবে, এখন আপাতত চুপ করে থাকুন। ওই কে রে এত কথা বলে? আমি না, আমার পাশে থাকা মেয়েটা। আপনি তো অনেক বদমাশ একটা লোক, নিজের দোষ অন্যের ঘাড়ে চেপে দিচ্ছেন। আসলে এরা মেয়েদের মারবে না, তাছাড়া আমি মজা করছিলাম, এতটা চাপ নেবেন না, ঠিক আছে? আমি তো আছি। আল্লাহ জানে বাসায় আজও যেতে পারবো কি না। চিন্তা করবেন না, আমি তো আছি, আপনাকে আমি নিয়ে যাব বাসায়। সত্যি বলছেন তো? কিন্তু এরা সামনে একটা চেকপোস্ট, ওখানে পুলিশ তো আছে, ওখানে একটা ব্যবস্থা তো হবেই। যে আল্লাহ, তাই যেন হয়। প্রায় 30 মিনিট যাওয়ার পরে ওস্তাদ, সামনে তো পুলিশ, কি করব? বাস দাঁড় করানো যাবে না। কিন্তু এতে তো সবাই আমাদের পিছনে লেগে যাবে। ঠিক আছে, বাস তো থামবে, তবে সবাই ভালো করে শুনে রাখো, যদি পুলিশদের কিছু বুঝতে দিয়েছিস তো তোদের মেরে ফেলবো, কথাটা মনে রাখবে কিন্তু। জি, সবই মনে থাকবে। একটু পরে বাস থামে, পুলিশ এসে চেক করে, তারপর নেমে যায়। ওই ফাঁকে আকাশ একটা কাগজ পুলিশ অফিসারদের দিকে বাহিরে জানালা দিয়ে ফেলে দেয়। অফিসার কাগজ পড়ার আগেই বাস চলে যায়। অফিসার কাগজে লেখা দেখে ডিআইজিকে কল দেয়। স্যার, এখানে একটা বাস হাইজ্যাক হয়েছে। এই বলে পুরো ডিটেলস বলতে থাকে। ডিআইজি সবটা শুনে তাড়াতাড়ি ভিডিও আমাকে পাঠাও। ভিডিও পাঠানো হয়ে যায়। অফিসার ভিডিও দেখে ইরাকে চিনতে পারে, সাথে সাথে রফিক চৌধুরীকে কল দিয়ে সবটা বলে। উনি ভিডিওটা দেখে ওনার বন্ধুকে কল দেয়। উনিও ভিডিওটা দেখতে থাকে। দেখার পরে ভেবেছিলাম আমার সিকিউরিটি নিব, কিন্তু আমার মেয়ের সাথে যে এরকমটা হয়ে যাবে সেটা তো জানা ছিল না। তুই একদম টেনশন করিস না। আমার মেয়ে মৃত্যুর মুখে, আর তুই বলছিস? বলতেছি এই জন্য, কারণ তোর সিকিউরিটির জন্য যাকে আমি পাঠিয়েছি সেও ওই বাসে আছে, সেজন্য তোমাকে একদম টেনশন করতে হবে না। তোর মেয়ে কেন, বাসের কোনো যাত্রীর কোনো ক্ষতি হবে না, এটা আমি তোকে গ্যারান্টি দিলাম। কিন্তু ওই ছেলে বাসে করে কেন আসতে গেল? ও ইচ্ছে, কখন কি ইচ্ছে ওর জেগে বসে তা আমি নিজেও জানি না। তাছাড়া ওর ব্যাপারে তো তোকে আমি সব কথাই বলেছি, তাহলে বুঝতে পারছিস তো ও কেমন। বাকিটা পরেও দেখতে পারবো, এখন আমার মেয়ে সুস্থ হয়ে ফিরে আসলেই হয়। চিন্তা করিস না। এইদিকে পুলিশের কিছু গাড়ি ওই বাসকে ফলো করতে থাকে। অন্যদিকে কিছুক্ষণ পরে ভোর হয়ে আসে। এইদিকে লোকগুলো বাসটাকে কোথায় নিয়ে যাচ্ছে তা আকাশ বুঝতে পারছে না। যখন ভোর হয় তখন বুঝতে পারে বাস একটা জঙ্গলের পথ ধরে যাচ্ছে। বস, একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? তেল তো শেষ, গাড়ি তো আর যাবে না। সবাইকে এক এক করে নামিয়ে নে, বাকি পথ আমরা হেঁটেই যাব। আচ্ছা বস, তাই করি। সবাই নেমে যায়, তারপর লাইন ধরে হাঁটতে থাকে। সেই সুযোগে আকাশ ইরাকে নিয়ে সরে যায় ওখান থেকে।
যা লোকগুলো বুঝতে পারেনি। যাক বাবা, অবশেষে বাঁচলাম। এইবার ওদের কিভাবে বাঁচাবো? আমার পিছনে পিছনে আসো, তবে কোনো শব্দ করবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কিন্তু ওদের বাঁচাবো কি করে? সে চিন্তা আমার উপরে ছেড়ে দাও। এইদিকে দূর থেকে দুইটা গাড়ি দাঁড়ায় আর ওদের ফলো করতে থাকে। স্যার আমরা তাহলে যাব কি? একটু অপেক্ষা করো, ওরা কোথাও যাচ্ছে তা আগে ফলো করি। ঠিক আছে স্যার। একটু পরে ওরা আস্তে আস্তে লোকগুলোকে ফলো করতে থাকে। অন্যদিকে লোকগুলো ওদের নিয়ে হাঁটতে হাঁটতে নদীর কাছে চলে আসে। সামনে তো নদী, সবাইকে মেরে পানিতে ভাসিয়ে দিবেন না তো? ওদের মারবে না। অতটা শিওর হচ্ছে কি করে? যদি মারারি হতো আরও আগে মেরে ফেলতো। তাছাড়া ওরা তো কিছু একটা প্ল্যান করেই রেখেছে, সেজন্য এরকমটা হচ্ছে। তোমার কথা আমি ঠিক বুঝতে পারছি না। সব কথা তো বাংলায় বলেছি, তাহলে না বোঝার কি আছে? থাক, তোমাকে প্রশ্ন করাটাই বেকার। কিন্তু ওদের বাঁচাবো কি করে? আগে দেখি কি না হয়। এদিকে লোকগুলোকে একটা রুমে এনে আটকে রাখা হয়। অন্যদিকে হাবেলদার আর পুলিশ অফিসার তো পথ হারিয়ে ফেলেছে। মানে ওরা কোন পথ দিয়ে খুঁজবে তাই বুঝে উঠতে পারছে না। কিছুক্ষণ পরে এবার ওরা এখানে থাকুক, বসের সাথে কথা বলে তারপর ভেবে দেখব এদের কি করা যায়। কিন্তু এদের একা রেখে যাওয়াটা কি ঠিক হবে? এখানে তো কেউই নেই যে ওদের বাঁচাবে, সেজন্য তো এত চিন্তাও করতে হবে না। তারপরে দুজন লোক তো রেখে যেতে হবে। ঠিক আছে, দুইজনকে রেখে যাব। 20 মিনিট পরে দুজনকে রেখে ওরা চলে যায়। এই সুযোগে আকাশ ওদের দুজনকে মেরে বাকিদের রুম থেকে বের হয়ে আবার আগের বাসে এসে ওঠে। গাড়িতে তো তেল নেই, যাবো কিভাবে? গাড়িতে তেল আছে, তাও পেছনের দিকে। ওটা তো ওদের না বুঝতে দেওয়ার জন্য বলা হয়েছে। যাক বাবা, উফ, বাঁচলাম। এখন তাড়াতাড়ি করে যেতে পারলেই হলো। এইদিকে গাড়িতে তেল ভরে ওরা গাড়ি নিয়ে শহরের দিকে রওনা দেয়। অন্যদিকে অফিসার জঙ্গলে হাঁটতে হাঁটতে ওই ঘরের সামনে এসে পৌঁছায়। দেখুন স্যার, এদের কেউ মেরেছে, তবে অজ্ঞান হয়ে পড়ে আছে। ওদের ধরে নিয়ে চল, মনে হচ্ছে ওদের সাথে আরো লোক আছে। তাহলে তো আমরা পেরে উঠব না, কেননা ওরা তো মিনিমাম 30 জনের মতো হবে, আমরা মাত্র 15 জন। তার উপর গুলিও ঠিকমতো বন্দুক নেই। তাহলে দুজনকে নিয়ে এখান থেকে কেটে পড়ি। কিন্তু বাসের যাত্রীগুলো? এরা যেহেতু অনজান হয়ে আছে, আবার তালাও ভাঙা, এতে বোঝাই যাচ্ছে যাত্রীগুলো পালিয়েছে। কিন্তু কোন দিকে গেল ওরা, তাই তো ভাবছি। ওদের চক্করে আমরাও তো ওইখানে আটকে থাকতে হবে, সেজন্য ওদের নিয়ে চলো। এদের নিয়ে যায়। অন্যদিকে বাস তো চলতে থাকে। এরপর এরা নেমে যাওয়ার আগে কিছু না মনে করলে একটা কথা বলবো কি? জি বলুন। আপনার মোবাইল নাম্বারটা কি দেওয়া যাবে? বেশি প্রয়োজন কি? তেমন প্রয়োজন না, কিন্তু বুঝতে পেরেছি, নাম্বারটা লিখুন। নাম্বার নিয়ে ইরা চলে যায়। অন্যদিকে আকাশ আরো সামনে এসে নামে। প্রথমে একটা হোটেলে এসে নামে। এইদিকে ইরাকে দেখতে পায়। এরা, তোর কিছু হয়নি তো? আমার আবার কি হবে? আমি তো ভালোই আছি। তোকে যে হাইজ্যাক করা হয়েছিল, একটা ছেলে আমাকে প্রথমে বাঁচিয়েছে, তারপর বাসের সব যাত্রীদের। তা সে ছেলে কোথায়? এটা তুমি কেমন কথা বললে? আমি আবার কি বললাম? একটা অচেনা ছেলেকে নিয়ে আমি এভাবে বাসায় চলে আসলে তোমরা তো একের পর এক প্রশ্ন করতেই থাকতে। সে না হয় করতাম। আচ্ছা তুই রুমে যা, এখন ফ্রেশ হয়ে নে। আচ্ছা, মা কোথায়? বাহিরে আছে, একটু পরেই এসে পড়বে। অন্যদিকে আকাশ ও স্যারকে কল দিয়ে বলে দেয় সবটা। এখন ঠিক আছে, আজকের মতো ভালো একটা ঘুম দেয়। সকালবেলায় কিছু কাগজ নিয়ে রফিক চৌধুরীর বাসার দিকে যেতে থাকে। অন্যদিকে ইরা তো ইউনিভার্সিটিতে চলে যায়। আকাশ একটা কার্ড বের করলে বাড়িতে থাকা সিকিউরিটি ভেতরে ঢুকতে দেয়। ভেতরে এসে রফিক চৌধুরীকে দেখে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আসতে কোনো অসুবিধা হয়নি তো? না স্যার, কোনো অসুবিধা হয়নি। তুমি গতকাল না এসে আজকে এলে যে? আসলে অনেকটা পথ জার্নি করে এমনিতেই ক্লান্ত, তার উপর একটা জামালায় পড়ে আরও বেশি। বুঝতে পেরেছি।
আচ্ছা তুমি উপরে যাও, আমার মিসেস তোমাকে রুম দেখিয়ে দিবে, তুমি আজ থেকে ওখানেই থাকবে। কাল তুমি আমার সাথে বের হবে। আজকে তুমি পুরোটা ঠিক হয়ে নাও, সাথে সব কাজ ডিটেলস জেনে নাও। ঠিক আছে স্যার। ওপরে উঠে আসে তখন রফিক চৌধুরীর মেসেজ আকাশকে রুম দেখিয়ে দেয়। তুমি এই রুমেই থাকবে। আমি এই রুমে থাকলে বাকিটা সিকিউরিটিগুলো কোথায় থাকবে? ওরা বাড়ির বাহিরে একটা কোয়ার্টার আছে, ওখানে ওদের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আমাকে তাহলে আলাদা কেন? সেটা আমি জানি না, তবে আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম, কিন্তু আমাকেও কিছু বলেনি। আচ্ছা তুমি রেস্ট নাও, আমি নাস্তা পাঠিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে নাস্তা খেয়ে নেয়, তারপর দুপুরে খাবার খেয়ে ঘুম। রাতের বেলায় ইরার মা আর বাবা আকাশের রুমে আসে, তবে ইরা ওর রুমে না। ইরা এখনো এ ব্যাপারে কিছু জানে। কিছুক্ষণ পরে আকাশ, তোমার সাথে আমার কিছু কথা আছে। জি বলুন। তোমাকে আমার বন্ধু বলে দিয়েছে তো কি কি করতে হবে? বলে দিয়েছে। উনিও আমার সম্পর্কে সবটা বলেছে আপনাকে? বলেছে বলেই তো তোমাকে সবার থেকে আলাদা রুমে রাখলাম। এখন বলো তোমার কি কি জানার আছে। আমার কয়েকটা শর্ত আছে। ঠিক আছে, বলো কি কি শর্ত। আমি যা কিছু করি না কেন, এর জন্য আমি কাউকে কৈফিয়ত বা কারো পারমিশনের জন্য অপেক্ষা করতে পারবো না। তারপরের শর্ত? আপনার জীবন বাঁচানোর জন্য আমি যে কোনো কিছু করতে রাজি। সেটা তো তুমি করবেই। পুরোটা তো শেষ করি কথা। ঠিক আছে বলো। আপনার দায়িত্ব যখন আমার কাছে, তখন আপনাকে বাঁচানোর জন্য আমি যা ইচ্ছে করব। এতে অন্য কারো অর্ডার কেন? আপনার অর্ডারও আমি মানব না। এটা কেমন কথা? যার জীবন বাঁচাবে তার কথাই তুমি শুনবে না? দেখুন ম্যাম, পরিস্থিতির উপর ভিত্তি করে আমাকে অনেক পদক্ষেপ নিতে হবে। সেজন্য ওনাকে বাঁচানোর জন্য আমি যে কোনো ডিসিশন নেব, আর ওনাকে আমার কথা মতো তা মানতে হবে। মানে এক কথায় আমি যা বলবো তা ওনাকে শুনতে হবে। আচ্ছা সমস্যা নেই। এটা কি করে? আমি তোমাকে পরে বলবো এই ব্যাপারে। তার কোনো শর্ত? আপনার প্রতিদিনের ডেইলি রুটিন আমাকে একদিন আগে জানাতে হবে, তাহলে আমি সে অনুযায়ী নিজেকে প্রস্তুত করে নেব। ঠিক আছে, তোমার সব শর্তে আমি রাজি। এবার তাহলে আসবো কি? জি স্যার, আসতে পারেন। এইদিকে রফিক চৌধুরী আর ওনার মিসেস রুমে আসার পরে এটা কি হলো? ওই ছেলে বলল আর তুমি শুনে নিলে? তুমি আমার বন্ধুকে তো চিনো, ও আমাকে বলেছে আকাশকে কোনো কাজে বাধা দেওয়া যাবে না। ও যেভাবে যা চাইবে সেরকমভাবে যেন কাজ হয়। তাও তুমি একটু সাবধানে থেকো। তোমার মেয়ে কি ঘুমাচ্ছে? এত তাড়াতাড়ি কি ঘুমাবে নাকি? টিভি দেখতেছে। পরের দিন সকালে ইরা আবার ভার্সিটি চলে যায়। এইদিকে আকাশ তো পুরোপুরি রেডি। 5টা পিস্তল 5টা জায়গায় রেখেছে, আবার বুলেট প্রুফ জ্যাকেট, চোখে কালো চশমা। এক কথায় আকাশ মুখ ছাড়া সবকিছুই কালো পোশাকে ঢাকা। তাহলে স্যার এবার চলুন। সবকিছু ঠিক আছে তো? জি স্যার, তবে আমি আপনার গাড়িতেই থাকবো। সমস্যা নেই, চলো। ওনারা বের হয়ে আসে। 30 মিনিট যাওয়ার পরে কিছু লোক বোমা মেরে প্রথম বাড়িটাতে নষ্ট করে দেয়। সামনে কি হয়েছে? অ্যাটাক করেছে কেউ? তবে চিন্তা করবেন না, আপনাকে আমি সময় মতো অফিসে নিয়ে যাব। সময় মতো তো যেতেই হবে। আজকে একটা মিটিং আছে, যদি মিটিংটা করতে না পারি তাহলে দেশের অনেকটা ক্ষতি হয়ে যাবে। এই জন্য আপনাকে আটকাতে যাচ্ছে, তবে চিন্তা করবেন না, আমি দেখতেছি। গাড়ি থেকে নেমে গুলি করতে থাকে। অন্যদিকে বাকি সিকিউরিটি আর পুলিশ সহ বাকিরাও অ্যাটাক করতে থাকে। কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে, কেননা যারা অ্যাটাক করতে এসেছিল তারা মোটামুটি 40 জন ছিল, কিন্তু রফিক চৌধুরীর সিকিউরিটি ছিল 50 জন। তার উপর সবার কাছে ছিল অত্যাধুনিক হাতিয়ার, সেজন্য সন্ত্রাসীরা পেরে না উঠে পালিয়ে যায়। তবে কিছু গুলি রফিক চৌধুরীর গাড়িতে লেগেছে, কিন্তু বুলেট প্রুফ হওয়াতে ক্ষতি হয়নি। স্যার আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি। পরিস্থিতি যদি ঠিক থাকে তাহলে চলো আমরা অফিসে যাই। ঠিক আছে স্যার, চলুন। কিছুক্ষণের ভেতরে অফিসে চলে আসে, তারপর মিটিং রুমে চলে আসে। সেখানে আকাশ রফিক চৌধুরীর পেছনে দাঁড়িয়ে থেকে সবটা ফলো করতে থাকে। কে কি করছে না করছে সবটা ফলো করতে থাকে। একটু পরে হঠাৎ আকাশ একটা জিনিস লক্ষ্য করে, সেজন্য বন্দুক বের করে লোকটার দিকে ধরে। এই যে মিস্টার, আপনাকে বলছি, হাত উপরে উঠিয়ে দাঁড়ান। আকাশ কি হচ্ছে? এটা মিটিং রুম, সবাই কি ভাববে? স্যার আপনি মনে হয় শর্তের কথা ভুলে গেছেন। তাই বলে এখানে? অফিসার, এর ফোনটা আমার হাতে দাও। অফিসার লোকটা থেকে ফোন নিয়ে আকাশকে দেয়। ফোন চেক করে অনেক কিছু জানতে পারে। একে আপাতত আমাদের ওই রুমে নিয়ে যাও,
মিটিং শেষ করে আমি আসতেছি। ওকে স্যার। এইদিকে মিটিং 1 ঘন্টা পরে শেষ হয়। সাথে এই মিটিংয়ের মাধ্যমে কিছু দেশের সাথে চুক্তিও করা হয়। মিটিং শেষ হওয়ার পরে আকাশ, ওই লোকটা কে? আমি যদি ভুল না করি আপনার উপরে অ্যাটাক হওয়ার পেছনে এই লোকটার হাত আছে, কেননা ওর ফোনে আমি কিছু তথ্য পেয়েছি। আচ্ছা, এই দিকটা অন্য অফিসার দেখবে, তুমি চলো, আমাকে অন্য জায়গায় যেতে হবে। ঠিক আছে, চলুন তাহলে। এরপর ওনারা বেরিয়ে পড়ে। অন্যদিকে আজকের এই অ্যাটাকের ব্যাপারটা ভিডিওতে দেখাচ্ছে। আব্বু আম্মু ঠিক আছে তো? তোর বাবা ঠিক আছে, আমাকে কল করে জানালো। আমি তো আব্বুকে কল করেই যাচ্ছি, কিন্তু কেউ কল রিসিভই করছে না। হয়তো ব্যস্ত আছে কোনো কাজে। হতেও পারে। তা বাবা এখন কোথায় আছে? জানি না, তবে ফিরতে রাত হবে বলেছিল। তুই কখন আসবি? আমি একটু পরে আসতেছি। কল কেটে দেওয়ার পরেই আঙ্কেলের কিছু হয়নি তো? আব্বু এখন ঠিক আছে। আমরাও তাহলে চলে যাই এখন। এরা 3 জন চলে আসে বাসায়। এইদিকে রফিক চৌধুরী মিটিং শেষ হতে হতে বিকেল হয়ে যায়। স্যার, আমরা গাড়িতে নয় বরং বাইকে করে যাব। বাইকে কেন? আবারও অ্যাটাক হবে, সেজন্য আপনার গাড়িগুলো আগের মতো প্রোটোকল অনুযায়ী বের হবে। তার ঠিক 5 মিনিট পরে আমি আপনাকে বাইকে করে বের হব। তবে এই জ্যাকেট পরে নেবেন, তারপর আপনার পোশাক। ঠিক আছে, তাই হবে। আকাশের কথা শোনা ছাড়া অন্য কোনো উপায়ও ছিল না, সেজন্য রাজি হয়ে যায়। কিছুক্ষণ পরে ওনার গাড়িগুলো চলে যায়। আকাশ রফিক চৌধুরীকে বাইকে করে নিয়ে আসে বাসায়, তাও অন্য পথ ধরে। বাসায় এসে উনি জানতে পারে ওনার গাড়ির উপরে হামলা হয়েছে। সত্যি আকাশ, তুমি এই বুদ্ধি না করলে তো আজকে। বললাম না, যে কোনো পরিস্থিতিতে আমি আপনাকে বাঁচাবো। এখন আপনি বাসায় থাকুন, আমি এই ঘটনাস্থানে যাচ্ছি। তারপর কি হয় না হয় তা আপনাকে জানাবো। ঠিক আছে, সাবধানে থেকো। বের হয়ে ওই হামলা হওয়া ঘটনাস্থলে আসে। তখনও কিন্তু এখানে সন্ত্রাসীরা ছিল, আর রফিক চৌধুরীর সিকিউরিটিগুলো তখনও লড়াই করতেছে। সবটা দেখে এবার আকাশও লড়াই করতে থাকে। এত তাড়াতাড়ি আসলেন কি করে? হেলিকপ্টার দিয়ে এসেছে। তা এখানে তেমন কোনো ক্ষতি হয়নি তো? তেমন কোনো ক্ষতি হয়নি, 2 টন গাড়ি নষ্ট হয়ে গিয়েছে। এবার ওদের মেরে ফেলি, তবে 2 জনকে বাঁচিয়ে রাখবো, তাহলে ওদের বসের নাম জানতে পারবো। ঠিক আছে, তাই হবে। কিছুক্ষণের মধ্যে অনেক লোককে ওরা মেরে ফেলে আর টার্গেট করে 2 জনকে বাঁচিয়ে রাখে। তাও ওদের মধ্যে কারো হাতে গুলি করে, আবার কারো পায়ে গুলি করে। ওদের হসপিটালে নিয়ে যাও, তারপর আমাদের কাছে নিয়ে আসিও। ঠিক আছে, তাই করব। ওরা চলে যায়। আকাশ ও রফিক চৌধুরী বাসায় ফিরে আসে। ওখানে আসার পরে হঠাৎই ইরার সাথে ধাক্কা লাগে দরজার সামনেই। ওই তুই কে রে? আগে তো এখানে দেখিনি তোকে। আকাশ তো তাকিয়ে আছে। ইরা অবশ্য আকাশকে চিনতে পারেনি, কেননা মুখ ঢাকা ছিল বলে। আই যে মিস্টার, আপনাকে বলছি, কানে কি কম শোনেন? তাছাড়া শুনবেন না কেন? কানে যে যন্ত্রটা লাগিয়ে রেখেছেন, এতে করে না শোনারই কথা। কথাগুলো বলে চলে যায়। অন্যদিকে আকাশ কিছু না বলে চলে আসে। কিছুক্ষণ পরে ইরা ওর মোবাইলে একটা অচেনা নাম্বার দেখতে পায়, সেজন্য কল দেয়। একটু পরে কল রিসিভ করে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো ঠিক চিনলাম না। আমি নিজেও তো আপনাকে চিনি না। যদি নাই চিনে থাকেন তাহলে কল দিলেন কেন? পরিচিত কিনা তা জানার জন্য কল দিয়েছি, কিন্তু আপনার কণ্ঠটা অনেক পরিচিত মনে হচ্ছে। আচ্ছা, 2 দিনের ভিতরে কোনো মেয়ের সাথে বাসে করে এসেছেন? কি কথা বলতে বলতে? হ্যাঁ, এরকম একজন ছিল। মেয়েটির নাম ছিল ইরা। কিন্তু আপনি কে? আমি সেই মেয়ে। কি বলেন, এতদিন পরে কল করলেন? আসলে আমি ভুলেই গিয়েছিলাম, আজকে মনে পড়লো, সেজন্য কল দিলাম। তা আপনি ঠিক আছেন তো? হ্যাঁ ঠিক আছে, তবে কালো রঙের ড্রেস পরলে কিন্তু আপনাকে সত্যি অনেক বেশি মানায়। কথাটা শুনে ইরা নিজের দিকে তাকায়, কেননা ও নিজেই তো কালো রঙের ড্রেস পরে আছে, সেজন্য। আপনি কি করে জানলেন? অনেক কিছু জানি, কেননা তুমি যে আমার চোখের সামনে, সেজন্য। মানে ঠিক বুঝলাম না। এত কিছু বুঝতে হবে না, বাহিরে রোদ অনেক, সেজন্য বাগানে না থেকে ভিতরে যাও, নয়তো কালো হয়ে যাবে। এই বলে কল কেটে দেয়। ইরা তো অবাক হচ্ছে প্রতিটা কথায়, কেননা ছেলেটি সব কিছু জানে এই ভেবে, সেজন্য ভেতরে আসে। একটু পরে, কি রে, তুই চলে এলি কেন? আম্মু, একটা সত্যি কথা বলো তো।
কোন সত্যি? আমি কি আগের তুলনায় কালো হয়ে যাচ্ছি? এই কথাটুকু কে বলল? ওই ছেলেটা। কথাটা বলে নিজেই নিজের মুখ চেপে ধরে, লজ্জায় চলে যায় ওখান থেকে। কেননা কি বলতে কি বলে ফেলেছে তাও নিজেও জানে না। ওর মাও কোনো কিছু বুঝতে পারেনি। একটু পরে, তা আকাশ, তোমার সাথে আমার কিছু কথা ছিল। জি বলুন। যদি এভাবে প্রতিদিন অ্যাটাক হতে থাকে তাহলে তো সমস্যা। আমারও তাই মনে হয় স্যার। তা কারা এই অ্যাটাক করতেছে কিছু কি জানো? আজকে দুজনকে ধরেছি, ওদের মাধ্যমে কিছু তথ্য আমরা জানতে পারবো। আচ্ছা দেখো কি জানতে পারো। এদিকে ইরাকে প্রতিদিন দেখতে থাকে, সাথে কল দিয়ে দুষ্টুমি করতে থাকে। আসলে ইরা তো জানে না সবকিছু, সেজন্য আকাশ মজা করতে পারছে। তবে যেদিন আকাশের মুখটা দেখবে সেদিন কি যে হবে তাই ভেবে পাচ্ছে না। পরের দিন সকালবেলায় ওর লোকগুলোর কাছে আসে। কোনো তথ্য কি জানতে পেরেছো? না স্যার, ওরা তো কোনো কিছুই বলছে না। চিন্তা করো না, সব কিছুই ওরা বলবে। তা ওদের কাছে চলো। ওদের সামনে কিছু যন্ত্রপাতি রাখে। ওরা দুজন বুঝতে পারছে না কি হবে এগুলো দিয়ে। দেখ, যদি তোরা সব সত্যি আমাদের বলে দিস তাহলে তোদের জন্য অনেক ভালো হবে, নয়তো আমি তোদের এমন হাল করব তা তোরা ভাবতেও পারবি না। হো, তাই নাকি? আমরা কোনো কিছুই জানি না। বুঝেছি, এগুলোর ব্যবস্থা করতে হবে। কথাটা বলে কেচি হাতে নেয়। তারপর কাটা জায়গায় সেলাই করা হয়েছে সেখানে কেচিটা নিয়ে যায়। কি করবি তুই? এটা তো গতকাল সেলাইয়ের জন্য। আমি ভাবলাম নতুন করে যদি আমরা সেলাই করে দিই তাহলে কেমন হবে। তবে ডক্টর তো পেন কিলার ইঞ্জেকশন দিয়েছিল, আমি কিন্তু সেটাও দেব না। তার মানে আমরা যেন কষ্ট পাই সেই ব্যবস্থাই তো করবি। তুই তো দেখি সবটা ফেলেছিস। প্লিজ এরকমটা করবেন না। আমরা নাম বলতেছি। তাড়াতাড়ি নাম বল। ওনার নাম ম্যাক, তবে ওনার পিছনে আরও অনেক বড় বড় লোক আছে। যত বড় লোক থাকুক না কেন আমার কোনো চিন্তা নেই। তা এই ম্যাককে কোথায় পাবো? ওনার সাথে দেখা করা কিন্তু এতটা সহজ না। আকাশ তোকে ঠিকানা বলতেছি, সেটা আগে বল। ওনার ঠিকানা আমরা জানি না। তোরা কি চাস, আমি তোদের মেরে ফেলি? বিশ্বাস করুন, আমরা জানি না উনি কোথায় থাকে। তাহলে তোদের সাথে যোগাযোগ হয় কি করে? ফোনে যোগাযোগ হয় আমাদের। তাহলে মোবাইল নাম্বার বল। ওটা তো মোবাইলে সেভ করা। ঠিক আছে, দেখে নেব। ওখানে ওই লোকগুলোর মোবাইল চেক করতে থাকে। চেক করে মোটামুটি নাম্বার খুঁজে পায়। এই নাম্বার কোন লোকেশনে আছে তার ডিটেলস বের করে আমাকে পাঠাও। ঠিক আছে স্যার, দেখতেছি ব্যাপারটা। এই দিকের কাজ শেষ করে বাসার দিকে যেতে থাকে। পথেই ইরার ভার্সিটি, সেজন্য সামনে এসে দাঁড়ায়। এইদিকে ইরা ভার্সিটির গেটের এখানে আকাশকে দেখতে পায়। ও এখানে কি করে? আচ্ছা, আমি কি ভুল দেখতেছি? কি বলছিস এগুলা? দেখ তো, আমার মোবাইল যে ছবিটা আছে ওই ছবিটার সাথে গেটের ওখানে দাঁড়ানো একটা ছেলে আছে। ওই ছেলেটা সেম চেহারা কি না? এটা বলার কি আছে? এটা তো সেই ছেলে। তার মানে আমি স্বপ্ন দেখছি না? তার আগে এটা বল, তুই এই ছেলেকে চিনিস কি করে? আবার ওর ছবি তোর মোবাইলে কেন? ও, তুই বুঝবি না। আচ্ছা তোরা বস এখানে, আমি আসতেছি। ইরা উঠে এসে পেছন থেকে আকাশের কাঁধে হাত দেয়। আচমকা হাত দেওয়াতে পেছনে ফিরে তাকায় মারার জন্য। তখন ইরা তো ভয়ে মুখটা ঢেকে রাখে, সেজন্য হাত নামিয়ে নেয়। আপনাকে তো ঠিক চিনলাম না, কে আপনি বলুন তো? এবার হাত সরায় ভয়ে ভয়ে। তারপর শক্ত করে জড়িয়ে ধরে আকাশকে। আচমকা জড়িয়ে ধরাতে হয় সাথে ইরার বান্ধবীগুলো। আরে কি করছেন? আমি ভয় পেলে ভয় কাটানোর জন্য এরকম করি। তাই বলে যে কোনো ছেলেকে জড়িয়ে ধরবেন? পরিচিত মানুষ ছাড়া জড়িয়ে ধরি না। তা আপনি এখানে কেন? এখানে এসেছি একটা কাজে। আচ্ছা, এসেছো যখন তখন আমার বান্ধবীগুলোর সাথে পরিচয় করিয়ে দিই। আরে আমি কেন ওনাদের সাথে পরিচিত হব বলেন? আরে আসো তো। টেনে ওর বান্ধবী কাছে আসে, তারপর সবার সাথে পরিচয় করিয়ে দেয়। এরা ক্ষুধা লেগেছে, চল কিছু খেয়ে নি এখন। আচ্ছা তাহলে রেস্টুরেন্টে যাই তাহলে। আকাশ তুমিও চলে আসো আমাদের সাথে। যাওয়ারটা কি বেশি জরুরি? অনেক বেশি জরুরি। ঠিক আছে চলো তাহলে। ওদের নিয়ে রেস্টুরেন্টে এসে খাবার খেয়ে নেয়। কিছুক্ষণ পরে ওরা বের হয়। তখন কিছু ছেলে ঈশা আর তিশাকে বিরক্ত করতে থাকে, যা এরা দেখে ফেলে।
ওরা আমার বান্ধবীকে বিরক্ত করতেছে। চলো তো দেখি কি হচ্ছে ওখানে। ওখানে এসে এই ছেলেগুলোকে মারতে থাকে, তারপর ওই ছেলেগুলোতে হুমকি দিয়ে চলে যায়। তারপর ওদের বাসায় পৌঁছে দেয়। ইরাকে ওদের বাসার সামনে নামিয়ে দিয়ে গাড়িটা একটু ঘুরিয়ে আবারও নিয়ে আসে, যেন ইরা এই সম্পর্কে কিছুই না জানে। রাতের বেলায়, আচ্ছা আম্মু, একটা কথা বলো তো। কি কথা বলে? আমি বিয়ে করতে চাই। এই কথাটা শুনে ইরার মায়ের তো হেঁচকি উঠে যায়। ইরা তো পানি ওর মাকে খাইয়ে দিয়ে হেঁচকি কমিয়ে নেয়। তুমি এরকম করলে কেন? তোর কি লজ্জা শরম কিছুই নেই? কেউ এভাবে নিজের বিয়ের কথা কি বলে? কেউ না বললেও আমি বলবো। তা ছেলে কি করে, থাকে কোথায়, সব তো বলবি। ওর পরিবারে কেউ নেই, থাকে কোথায় সেটা আমি জানি না। ওর ছবি আর মোবাইল নাম্বার আছে, যা আমি তোমাকে দিলাম, আর তুমি আব্বুকে বলবে। আমি তোর আব্বুকে কি বলবো? তাছাড়া ওই ছেলের তো ভালো কোনো বাসাও নেই, তোকে নিয়ে থাকবে কোথায়? ও বিয়ের পরে আমাদের বাসায় থাকবে, সেই জন্য ওই ছেলের সাথে যেন আমাকে বিয়ে দেয়। তুমি এ বিষয়ে আব্বুকে রাতে বলবে। এই বলে ইরা তো চলে যায়। রাতে ইরার মা রফিক চৌধুরীর কাছে আসে। আচ্ছা, ইরা তোমাকে কিছু বলেছে কি? কই না তো। কেন, কিছু হয়েছে কি? তোমার মোবাইল কিছু একটা পাঠিয়েছে, সেটা চেক করো। রফিক চৌধুরী মোবাইল চেক করে অবাক হয়ে তাকিয়ে আছে। এটা তো আমার সিকিউরিটি। ঠিক ধরেছ, ওই সিকিউরিটি কত বড় সাহস হলে আমাদের মেয়েকে পাঠিয়ে নেয়। তোমার মেয়ে তো এখনো ওকে চোখেই দেখেনি, তাহলে কিভাবে কি? আচ্ছা, আমি আকাশকে জিজ্ঞেস করে নিচ্ছি। একটু পরে আকাশ রুমে আসে। স্যার আমাকে ডেকেছেন? আকাশ, তুমি আমার মেয়ে ইরাকে কি করে চিনো? আকাশ তখন রফিক চৌধুরীকে সবটা কথা বলতে থাকে, যা যা ওই দিন বাসে হয়েছিল। আচ্ছা, তুমি যে এই বাসায় আছো তা কি ইরা জানে? আমার মুখ তো সবসময় ঢাকা থাকে, সেজন্য দেখলেও চিনতে পারবে না। কিন্তু আপনি হঠাৎ এইসব প্রশ্ন করছেন, আমি ঠিক বুঝতে পারছি না। ও তেমন কিছুই না, তুমি যাও ঘুমাও, সকালে আমি বের হব না, সেজন্য তুমিও রেস্ট নিও কাল। ঠিক আছে। আকাশ যাওয়ার পরে ওনাদের সবটা বোঝা হয়ে গেছে। তার মানে এরা জানে না আকাশ এই দাসায় আছে। ঠিক ধরেছো। আচ্ছা, আমরা আকাশকে যদি বের করে দেই? তাহলে আমার সিকিউরিটিকে দিবে বলো। কিন্তু তোমার মেয়ে যদি? ইরা যদি বেশি পাগলামো করে তাহলে বিয়ে দিয়ে দিব। কি বলো? একটা অচেনা ছেলের সাথে? কোনো কিছুই তো জানি না ওই ছেলের ব্যাপারে। আমার বন্ধু যখন ওকে পাঠিয়েছে তখন আর এই নিয়ে কোনো কিছু ভাবতে হবে না। আচ্ছা, তুমি যা ভালো মনে করো। সকালবেলায়, ইরা, এই নাস্তাটা উপরে ওই সিকিউরিটিকে দিয়ায় তো। এত লোক থাকতে আমি কেন? তুই যা, সবাই কাজ করতেছে। ঠিক আছে, যাচ্ছি আমি। উপরে খাবার নিয়ে আসে, দরজা নক না করেই ভেতরে ঢুকে যায়। এতে আকাশকে দেখে ইরা তো বরাবরই অবাক হয়। তুমি এখানে কি করে? আমি তো এখানেই থাকি। এখানে থাকো মানে? এখানে রফিক চৌধুরীর সিকিউরিটি হিসেবে কাজ করি। কিন্তু তুমি এখানে কেন? আমার বাড়িতে আমি থাকবো না তো তুমি থাকবে? এটা তোমার বাড়ি? বিশ্বাস কি হচ্ছে না? না হওয়ারই তো কথা। কিন্তু এইটাই সত্যি, তুমি যে আমাদের বাড়িতে থাকো এটা তো আমি জানতামই না। আমিও তো জানতাম না। তুমি তো আমাকে অনেকবার দেখেছো, তাহলে ভুল হলো কি করে? কত দিকে খেয়াল রাখবো বলো? তবে সত্যি আমি অনেক খুশি। এটা খুশি হওয়ার কারণ কি? এখন বলবো নাকি পরে বললেও চলবে? তোমার ইচ্ছে। তাহলে না থাক, এখন বলবো না। মা তোমার জন্য নাস্তা বানিয়েছে, তুমি খেয়ে নিচে আসো, আমরা বের হব। কিন্তু স্যার, আমি কথা বলে নিব। ইরা তো নিচে এসে ওর বাবা মাকে অনেক কথা শোনায়। আমাদের কি দোষ বল? তোমার ছবি দেখার পরে কেন বলনি ওই এই বাসে থাকে? আমি যদি নাস্তা নিয়ে আজকে না যেতাম তাহলে তো জানতেই পারতাম না। আমি তো রাতে জানতে পারলাম। মা, তুমি কেন বলনি? আমি তো ছবি তখন দেখিনি। তার মানে আমার সাথে গেম খেলা হচ্ছে? আচ্ছা যাকগে, এখন তো ছেলে তোমাদের সামনে আছে, সেজন্য বিয়ের কথা তোমরা সেরে ফেলিও। আমি ওকে নিয়ে এখন বের হব। বাইরে কেন? আমার হবু বরকে নিয়ে ঘুরতে বের হব, এতে সমস্যা কি? বাইরের পরিস্থিতি তো অনেক খারাপ। আকাশ তো আছে,
আমাকে বাঁচানোর জন্য? স্যার ম্যাম বলতেছে ওনার সাথে যেতে। কথাটা বলতে বলতে আকাশ ওনাদের সামনে আসে। ঠিক আছে যাও, তবে সাবধানে থাকিও, কোনো সমস্যা হলে জানিয়ে দিও। ঠিক আছে, আমি গাড়িতে অপেক্ষা করতেছি। গাড়ির কাছে চলে যায়। কিরে, আকাশকে কি বলিসনি? ওকে আমি বললে সরাসরি না করে দেবে, সেজন্য তোমরা রাজি করাবে, বুঝতে পেরেছো? আমি তাহলে বের হলাম। বাসা থেকে বের হয়ে গাড়িতে এসে আকাশের পাশে বসে পড়ে। এদিকে বাড়ির ওপরে ম্যাকের নজর ছিল, সেজন্য ওর কানে খবর চলে যায়। তাহলে রফিক চৌধুরী মেয়েকে মেরে ফেলার ব্যবস্থা কর। ওকে স্যার, কিন্তু সাথে একটা ছেলেও আছে। তোরা 10 জন মিলেও কি একটা ছেলেকে মারতে পারবি না? ব্যাপারটা তা নয়। আচ্ছা, আমি বিষয়টা দেখছি। এরা আকাশ আর ইরাকে ফলো করতে থাকে। ওরা দুজন একটা পার্কে এসে আড্ডা দিতে থাকে। তখন এখন ওদের উপরে হামলা করব কি? দেখছিস না পার্কে অনেক লোক এখন। ওরা বের হয়ে নিক, রাস্তায় ধরবো। ঠিক আছে। এইদিকে এদেরও আড্ডা দেওয়া শেষ, সেজন্য ওরা উঠে যায়। কিছু দূর যাওয়ার পরে দুইটা গাড়ি এসে ওদের আটকায়। ওই গাড়ি থেকে লোকগুলো নেমে যায়। কি চাই আপনাদের? এভাবে রাস্তা কেন আটকে আছেন? তোদের মারবো বলে। ব্যাপারটা হাস্যকর মনে হচ্ছে। তোর কাছে হাস্যকর মনে হলেও ব্যাপারটা কিন্তু সিরিয়াস। এরা তুমি ভিতরে দেখো, যাকে যে হওয়া যাক না কেন, তুমি বাইরে বের হবে না। কিন্তু তুমি? আমি ঠিক থাকবো, তুমি এনে টেনশন করো না। আচ্ছা ঠিক আছে। এরপর শুরু হয় মারামারি। ওদের অনেকে চোখের পলকে মেরে ফেলে। বাকিরা তো ভয়ে দৌড়াতে যাবে, কিন্তু গুলি করে পায়ে, সেজন্য ওখানেই পড়ে যায়। তোরা কি ভেবেছিস আমার থেকে পালানো এতটাই সহজ? প্লিজ আমাদের মারবেন না। তাহলে বলে দে মেয়েকে কোথায় পাওয়া যাবে। বলতেছি। লোকটা ঠিকানা দেওয়ার পরে ওকে মেরে ফেলে। তারপর ইরাকে নিয়ে বাসায় আসে। স্যার, মেয়েকে ঠিকানা জানতে পেরেছি। আমি আজ রাতেই ওখানে হামলা দেব। পুলিশ ফোর্স লাগবে কি? তা লাগবে না। আমি আমার আগের বন্ধু ছিল যারা কমান্ডো, ওদের ডেকে পাঠিয়েছি। আমি রাতেই রওনা দিব। তাই ম্যাককে জীবিত ধরে আনার চেষ্টা করিও। স্যার, চেষ্টা করব। ওর কাছেই বাকি তথ্য পাবো। সেটাই। তুমি ফিরে আসবে কখন? সব কিছু ঠিক থাকলে সকালে ফিরে আসবো। আচ্ছা, তুমি ফিরে আসার পরে তোমার সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে স্যার। এইদিকে সন্ধে হতেই আকাশ বেরিয়ে পড়ে ওই উদ্দেশ্যে। পথের মধ্যে বাকি কমান্ডোগুলো অপেক্ষা করতে থাকে। ওদের দেখে জড়িয়ে ধরে, একজন একজন করে কথা বলতে থাকে। তোমরা সবাই ঠিক আছে তো? জি স্যার, আমরা ঠিক আছি। তা আমরা এখন যাব কোথায়? সামনের দিকে যাব। ওখানে একটা আস্তানা আছে, ওখানে মেঘ নামে একজন ব্যক্তি আছে। ওকে আমরা জীবিত চাই। চিন্তা করবেন না, হয়ে যাবে। কিছুক্ষণ পরে চলে আসে আস্তানায়। ওখানে বাহিরে যাদের পেয়েছে তাকে মেরে ফেলতে থাকে। এবার আস্তে আস্তে ফিরতে যেতে থাকে। অন্যদিকে দেখ তো বাইরে এটা কিসের শব্দ? বস, মনে হচ্ছে কেউ পড়ে গিয়েছে। বেকুব, ওটা পড়ে যায়নি, কেউ আমাদের উপরে হামলা করেছে। তাড়াতাড়ি করে লোকদের তৈরি হতে বল। এরাও রেডি হয়ে গুলি করতে থাকে। তবে আকাশদের ঠিক মতো দেখতে পাচ্ছে না, কেননা ওরা তো অন্ধকারে, সেজন্য। ওদের তো দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পরে ওখানে সবুজ আলো দেখতে পারবি, ওখানেই গুলি করবি। ঠিক আছে। এরপর সবুজ আলো দেখে ওরা গুলি করতে থাকে। ওরা আমাদের দেখতে পাচ্ছে কি করে? হলোগ্রামের আলোর কারণে একটা কাজ করো, সবাই আলো অফ করে দাও, এতে করে আমাদের ওরা দেখতে পারবে না। ঠিক আছে স্যার। এরপর ওরা আলো অফ করে গুলি চালাতে থাকে। এতে করে ম্যাকের লোকেদের অসুবিধে হচ্ছে, কেননা অন্ধকার ছিল বলে। কিছুক্ষণ পর ওরা তো আমাদের চারদিক থেকে ঘিরে দাঁড়িয়েছে। এখন কি করব বস? এখান থেকে মাটির পথ ধরে আমাদের পালাতে হবে। কিন্তু ধরা খেয়ে যাব তো। এরা সে পথ দিয়ে পালানোর চেষ্টা করে। এইদিকে আকাশও ভিতরে এসে একটা লোককে পালাতে দেখে যায়, সেজন্য ওকে গুলি করে। 3 জন ভিতর দিয়ে আমার সাথে এসো, বাকিরা ওপর দিয়ে ফলো করতে থাকো। আমরা কোথায় এসে পৌঁছেছি তা খেয়াল রাখতে থাকো। অফিসারগুলো কিছু উপর দিয়ে দেখতে থাকে, আবার কিছু নিচ দিয়ে। ওরা সামনে যাকে পাচ্ছে মেরে ফেলতে থাকে। কিছুটা সামনে এসে ওরা ম্যাককে দেখতে পায়। ওই দাঁড়া, যদি পালানোর চেষ্টা করিস তাহলে কিন্তু তোকে এখানেই মেরে ফেলবো। ওই, আমাকে মারিস না, আমি বাঁচতে চাই। তাহলে চল আমাদের সাথে। কোথায় শুয়ে যাবে আমাকে? তোর শ্বশুর বাড়িতে। ওকে নিয়ে যাও উপরে, তারপর আমি ওকে নিয়ে যাব।
ওরা ম্যাককে সাথে নিয়ে চলে আসে উপরের দিকে। তারপর ওরা রওনা দেয়। আকাশ ম্যাককে নিয়ে চলে আসে ক্যাম্পে। স্যার, এই লোকটা প্রধানমন্ত্রীর উপর হামলা করেছিল। তা কোনো তথ্য কি জানতে পেরেছো? এখনও কোনো কিছু জিজ্ঞেস করিনি, আপনি একটু দেখেন কোনো কিছু স্বীকার করে কিনা, তারপর বাকি ব্যবস্থা। আচ্ছা আকাশ, একটা কথা শোনো। কি কথা? রফিক হয়তো তোমাকে কিছু কথা বলবে, ও যা বলবে তাই করে নিও। আমার সাথে তো সকালে দেখা হবে। আচ্ছা তুমি সাবধানে যেও, আমি দেখি কি কি তথ্য পাই। ঠিক আছে স্যার, আপনি তাহলে এই দিকটা দেখুন। ওখান থেকে রওনা দেয়। রাত 8টায় আকাশ বাসায় ফিরে। নিজের রুমে এসে দরজা বন্ধ পায় ভেতর থেকে, সেজন্য দরজায় টোকা দিতেই ইরা দরজা খুলে দেয়। এই কি তুমি এখানে? আমি। অন্য কেউ থাকলে ভালো লাগতো। বিষয়টা তা না, তুমি এত রাতে এই রুমে যদি অন্য কেউ দেখে নেয় তাহলে কে কি বলবে? এটা আমার বাসা, এখানে আমি কোথায় যাব, কি করব, এই নিয়ে কথা বলার কি আছে? এটাও ঠিক বলেছো, কিন্তু যদি কেউ দেখে তুমি আমার রুমে, তখন তো তোমারই বদনাম হবে। উল্লু স্যার আমাকে। হয়েছে, অনেক কিছু ভেবে নিয়েছো, এর বেশি আর ভাবতে হবে না তোমাকে। তোমার জন্য অপেক্ষা করতে করতে আমার অনেক ঘুম পেয়েছে, সেজন্য আমি ঘুমালাম। তুমিও ফ্রেশ হয়ে পাশে এসে ঘুমিয়ে পড়ো। পাশে এসে ঘুমাবো মানে? তুমি এই রুমে কেন? কে শুনে কার কথা? ইরা তো শুয়ে আছে। আকাশ কোনো উপায় না পেয়ে ফ্রেশ হয়ে সোফায় শুয়ে পড়ে। সকালবেলায় ইরার বাবা মা দুজনেই রুমে আসে। স্যার বিশ্বাস করুন, আমি ওকে অনেকবার বলেছি, কিন্তু ও আমার কোনো কথাই শুনেনি। আচ্ছা সমস্যা নেই, তা ইরা কি এখনো ঘুমাচ্ছে? জি স্যার। তুমি কখন এলে? এই তো ভোরবেলায়। ওই দিকের কি খবর? এই তো স্যার অনেক ভালো, একদিনের ভিতরে জানতে পারবো। তুমি আছো কাজ নিয়ে। আকাশ, তুমি ফ্রেশ হয়ে নাও, তারপর ইরাকে নিয়ে আমাদের রুমে আসো। আন্টি কিছু হয়েছে কি? মানে আমি কোনো ভুল করেছি? তেমন কোনো কিছু হয়নি, তুমি আসো, তারপর আমরা এই বিষয়ে কথা বলবো। ঠিক আছে। ওনারা যাওয়ার পরে আকাশ ফ্রেশ হয়ে নেয়। তারপর ইরাকে ঘুম থেকে টেনে ওঠায়। এত সকাল সকাল উঠেছো কেন? সকাল 10টা বাজে, তোমার বাবা মা ওনার রুমে যেতে বলেছে। মনে হয় আমাদের বিয়ে নিয়ে কথা বলবে। কার বিয়ে? আমার আর তোমার। রাতে জেগে এই মেয়ের দিকে সত্যি মাথাটা খারাপ হয়ে গেছে। কিছু কি বললে? কই না তো, তোমাকেও যেতে বলেছে, তাড়াতাড়ি করো। কিছুক্ষণ পরে দুজনে রুমে আসে। রফিক চৌধুরী আর ওনার স্ত্রী বসে আছে সামনে। জি স্যার বলুন। আকাশ, তুমি কি ইরাকে পছন্দ করো? এটা আবার কেমন প্রশ্ন স্যার? আপনি কোথায় আর আমি কোথায়? এটা কি আজও হতে পারে বলুন? আমি যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। পছন্দ তো করতাম, কিন্তু এখন করি না। ওই, তোর কত বড় সাহস, তুই আমাকে রিজেক্ট করে দিচ্ছিস? আরে যখন তোমাকে বাসে দেখেছি তখনই পছন্দ করে ফেলেছি। তাহলে এখন কেন পছন্দ করিস না? যখন জানতে পারলাম তুমি একজন প্রধানমন্ত্রীর মেয়ে, তখন আর আমি তোমাকে কোনো কিছুই জানাইনি। আচ্ছা, এখন কথা বলবে কি? কি কথা বলুন? আচ্ছা, এখন যদি ইরা তোমাকে বিয়ে করতে রাজি হয়, তাহলে কি তুমি ওকে বিয়ে করবে? আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারিনি ম্যাডাম। পছন্দ আমি করতাম, কিন্তু সে কথাটা এখনো ইরাকে জানাইনি আমি। আচ্ছা রাখো সেসব কথা, এখন তোমাকে আমি একটা কথা বলবো। কি কথা? আমার মেয়ে তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে করতে চায়। আমাদের একমাত্র মেয়ে, ওর সুখেই আমাদের সুখ। সেজন্য আমরা তোমার সাথে ওর বিয়েটা সেরে ফেলতে চাই। তুমিও যখন ওকে পছন্দ করো আর আমাদের মেয়েও তোমাকে পছন্দ করে, তখন কোনো আপত্তি থাকার তো কথা না তোমার। বিষয়টা যতটা সহজভাবে নিচ্ছেন, ব্যাপারটা ততটা সহজ না। একটু ভেবেচিন্তে দেখুন। আমি এসেছি ওনাকে রক্ষা করার জন্য। ওনাকে রক্ষা করার আগেই এরার সাথে পরিচয় হয়, ওকে ভালো লাগলো। কিন্তু ও যদি আপনার মেয়ে না হয়ে অন্য কারো মেয়ে হতো, তাহলে এতদিনে ওকে ভালোবাসি কথাটা বলে ফেলতাম। কিন্তু আমি যদি এখন তা বলতাম, তাহলে তো আপনারাই বলতেন আমি টাকার জন্য এরকমটা করেছি। এটা তো স্বাভাবিক। আচ্ছা তুমি এখন কি চাও? আমি কয়েকটা সপ্তাহ সময় নিতে চাই। এত সময় নিয়ে কি করবে? অন্য কাউকে পটাবে নাকি? তোমার বাবাকে যারা মারতে চায় তাদের খুঁজে বের করে মেরে ফেলবো। তারপর তোমার বাবার সিকিউরিটি থেকে সরে যাব। তারপর তোমাকে বিয়ে করব। সিকিউরিটি থাকা অবস্থায় বিয়ে করলে সমস্যা কি? সমস্যা তো আছে।
কি সমস্যা? ওই যে সবাই বলা বলি করবে ওই কথাটা। তাহলে তুমি তোমার কাজ শেষ করো, তারপর না হয় বিয়ে করব। তবে একটা কথা, কি কথা? আমাকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যেতে হবে, অনেক বেশি সময় দিতে হবে। ঠিক আছে, নিয়ে যাব, সাথে অনেক বেশি সময় দেব। ঠিক আছে আকাশ, তাহলে এই কথাই রইলো। তুমি কাজ শেষ করো, আমি দুপুরে বের হব। ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। এইদিকে ইরা তো অনেক খুশি হয়ে যায়। দুপুরের আগেই ইরা এসে আকাশের কাজে সাহায্য করতে থাকে। তুমি এখানে কেন? তোমাকে সাহায্য করতে এসেছি। বিয়ের পরে তো তোমাকে সাহায্য করতে হবে, সেজন্য আগে থেকে সবটা করে রাখছি। যাক, ভালোই তো। আচ্ছা, এখন তুমি যাও, আমার কাজ আছে। কি কাজ? তোমার বাবার সাথে যেতে হবে, তাকে বলে গেছো? আচ্ছা, একবার জড়িয়ে ধরো। কেউ দেখে ফেলবে। আরে কেউ দেখবে না। জড়িয়ে ধরে ইরাকে। তখন ওখানে ঈশা আর তিশা এসে দেখে ফেলে। আসলে ওরা ইরার রুমে যাচ্ছিল, কিন্তু মাঝখানে আকাশের রুম, দরজা খোলা থাকায় ওরা সবটা দেখে নেয়। একাই কি সব মজা নিবি, না আমাদের জন্য কিছু রাখবি? তখন কখন এলি? তোমার রোম্যান্স ডিস্টার্ব করে ফেলেছি নাকি? কই আর করলাম, তোরা এসেই তো সব বিগড়ে দিলি। আচ্ছা, তা দুলাভাই কি করে, আর সিকিউরিটির পোশাক কেন? ও বাবার সিকিউরিটির দায়িত্ব নিয়েছে। কি বলছিস ইরা, শেষমেশ কিনা তুই সিকিউরিটির সাথে? সিকিউরিটি কি মানুষ না? আমরা সবাই মানুষ, কিন্তু তুই দেখ তুই কোথায় আর এই ছেলে কোথায়। তোদের বাসার সিকিউরিটি হওয়ার যোগ্যতাও এই ছেলের, আর তুই ওর সাথেই। তোরা কি থামবি? অনেক বেশি বলে ফেলেছিস। এরা আমি বরং যাই, তুমি ওদের সাথে কথা বলো। একটু পরে, তোরা এই উল্টাপাল্টা কথা কেন বললি? যা সত্যি তাই বলেছি। দেখ, তোরা আমার বান্ধবী বলে তোদের কিচ্ছুই বলিনি আমি, নয়তো এতক্ষণে কি করতি? মুখ আমি ভেঙে দিতাম। এত বড় অপমান? অপমান? আমার বরকে নিয়ে এরকম উল্টোপাল্টা প্রশ্ন করলে অপমান তো করতেই হবে তোদের। আঙ্কেল আন্টি কি জানি? ওনারা সবাই জানে। কি বলিস? তারপরেও আঙ্কেল এই ছেলেকে রেখেছে? তোদের এত কিছু জানতে হবে না। তোরা কি জন্য এসেছিস তা আমাকে বল। এসেছি ঘুরতে যাব, সেই জন্য তোকে ডাকা হয়েছে। বিকালে বের হব। তাহলে এতক্ষণ আমরা কি করব? বাসায় থাকবি, আকাশ ফিরে আসুক, তারপর ওকে নিয়ে বের হব। আমাদের ভিতরে আবার ওকে কেন আনবি? এমনিতে বাবার সাথে এবার আমার উপরে হামলা হচ্ছে, সেজন্য আমাকে একা যেতে দিবে না। আচ্ছা, কি আর করার, অপেক্ষা করতে থাকি। ঠিক আছে। এদিকে আকাশের স্যার ম্যাকের থেকে অনেক কথাই বের করতে পেরেছে, যা উনি আকাশকে জানায়। সবটা শোনার পরে বুঝতে পেরেছি, তাহলে একটা বড় ধরনের অ্যাটাক এবার করতে হবে। তবে এই অ্যাটাক কিন্তু অনেক বুঝে শুনে করতে হবে। কেন স্যার? ম্যাকের মুখে যা শুনলাম, এতে করে ওর বসের কাছে প্রায় 400+ লোক আছে। সবগুলো লোকই একটা আস্তানায় কাজ করে, তবে ওই আস্তানা শহরের বাহিরে ঘন জঙ্গলের ভিতরে। সেজন্য আগে ওটা বের করতে হবে, তারপর অ্যাটাক করার চিন্তা করতে হবে। বুঝতে পেরেছি আমি। কথা শেষ করে বাসায় আসে। তারপর ইরা আর ওর বান্ধবীদের নিয়ে বের হয়। ওরা অনেক কথাই বলতে থাকে। কথা বলতে বলতে একটা জায়গায় এসে নামে। আমাদের জন্য আইসক্রিম নিয়ে আয়। এটা কি ধরনের কথা? সিকিউরিটির সাথে আর কি কথা বলবো বল? তোরা ভুলে যাস না, ও কোনো সিকিউরিটি না। আচ্ছা থাক ভাইয়া, আমাদের আইসক্রিম এনে দিন। আচ্ছা ইরা বসো তোমরা, আমি আসতেছি। ওদের এনে দেয়। ওরা খেতে থাকে। আকাশ চারদিকে নজর রাখতে থাকে, কোথায় কি হচ্ছে না দেখতে থাকে। কিছুক্ষণ পরে, সন্ধ্যা হয়ে এসেছে, এবার ফিরতে হবে। আর একটু থাকি এখানে। বললাম না এখন আর থাকতে হবে না। সামান্য সিকিউরিটি হয়ে এইভাবে আদেশ করার সাহস পাস কি করে? তোরা কি চুপ করবি? তোদের না বলেছি ওকে কোনো বাজে কথা বলবি না? এখন আমাদের থেকেও ও তোর কাছে প্রিয় হয়ে গেল। তোরা যখন মানুষ চিনতে এরকম ভুল করিস, তখন কি আর করব বল? তাই বলে আমাদের এইভাবে সিকিউরিটির সামনে অপমান করবি? তোরা যদি ওকে অপমান করতে পারিস, তাহলে আমি কেন তোদের অপমান করব না? তিশা চল তো, এইখানে আর থাকবো না। নতুন বয়ফ্রেন্ড পেয়ে আমাদেরকে ভুলেই গিয়েছে। এই বলে চলে যায় ওরা। কি দরকার ছিল ওদের সাথে এভাবে ঝামেলা করার?
ওরা তোমাকে খারাপ কথা বলবে আর আমি সেগুলো শুনবো, কোনো প্রতিবাদ করব না। তা তুমি ভাবলে কি করে? আচ্ছা এখন চলো, তোমার বাবার সাথে কিছু কথা আলোচনা করতে হবে। আমাদের বিয়ে নিয়ে? জি না, তোমার বাবাকে যারা মারতে চায় তাদের ব্যাপারটা নিয়ে। ঠিক আছে চলো। ওরা বাসায় আসে। আকাশ রফিক চৌধুরীকে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে তোমার স্যার আমাকে সবই বলেছে, এখন আমি কয়েকদিনের জন্য ওই জায়গাটা খুঁজে বের করতে যাব। কিন্তু আমার সিকিউরিটি। আচ্ছা আমি তাহলে অন্য একটা টিম পাঠিয়ে দেবো। সেটাই করো তাহলে। এইদিকে নতুন একটা টিম পাঠিয়ে দেয় ওদের আস্তানা খোঁজার জন্য। এইদিকে তিশা আর ঈশা তো ইরার ওপরে অনেক রেগে আছে, সেজন্য দেখলি তো কতটা অপমান করলো আমাদের। দেখলাম তো, কিন্তু এর তো একটা ব্যবস্থা নিতে হবে আমাদের। এভাবে চুপ করে বসে থাকলে তো চলবে না। কি করবি তুই? তুই জানিস না ও কার মেয়ে? আমরা ওর বান্ধবী, সেই জন্য ওকে খুব সহজেই আমরা বিপদে ফেলতে পারবো। ওটা কি করে? ওকে নিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করব, তারপর ওখান পাহাড় থেকে ওকে। কিন্তু ওই আকাশের বাচ্চা তো যাবে ওর সাথে। ও তো সারাক্ষণ কাছে থাকবে না। ছবি তোলার বাহানা দিয়ে ওকে পাহাড়ের শেষ অবস্থানে নিয়ে যাব, তারপর বাকিটা ধাক্কা মেরে। সামান্য এই অপমানের জন্য ওর সাথে এমনটা করা ঠিক হবে? অবশ্যই হবে। সামান্য একটা সিকিউরিটির সামনে এরকমভাবে অপমান করবে, তাকে ছেড়ে দেবো নাকি? এইদিকে এদের প্ল্যান তো করা শেষ। অন্যদিকে আকাশ বসে আছে। তখন রফিক চৌধুরীর ফোনে কল আসে। কে বলছেন? আমি ড্রাগন বলতেছি। এই নাম তো শুনিনি। শুনবি কি করে? আমার নাম শোনার পরেই তো অনেকে মারা গেছে। ফাজলামো হচ্ছে আমার সাথে। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? জানি আমি। তবে তুই এইটা জানিস না, তুই আমার লোককে ধরে কাজটা ভালো করছিস না। কে তোর লোক? ম্যাক হচ্ছে আমার লোক। যদি বাঁচতে চাস তাহলে ওকে ছেড়ে দে, নয়তো তোকে কেউ বাঁচাতে পারবে না। কথাগুলো বলে কল কেটে দেয়। তারপর উনি আকাশের কাছে এসে সবটা বলে। তাহলে নাম্বারটা আমাকে দিন। এই নাও নাম্বার। কিন্তু নাম্বার দিয়ে লোকেশন যে বের করতে পারবে না। আপনি কি ট্রাই করেছিলেন? হ্যাঁ, ওরা বলেছে এই নাম্বারে লোকেশন বের করা সম্ভব না। চিন্তা করবেন না, কয়েকটা দিনের মধ্যে আমরা একটা ব্যবস্থা ঠিকই করতে পারবো। ওদের লোক কোন দিক দিয়ে হামলা করে আমার পরিবারকে মেরে ফেলে। এত চিন্তা করতে হবে না, তাছাড়া আমি তো আছি। আমি বেঁচে থাকতে এরকমটা কখনো হতে দিব না। কিন্তু এখন কি করবে? আপাতত আপনি কয়েকটা দিন বাসায় থাকুন, তারপর আমি দেখছি। আমি ভয়ে বসে থাকতে তো পারি না। যদি আমি ভয়ে থাকি তাহলে আমার রাজ্যের লোকজন তো আরো বেশি ভয় পাবে। তা তো হবে, কিন্তু আপনার জীবনটা বেশি দামি আমাদের জন্য। তবে চিন্তা করবেন না, আমি আপনার সাথে তো থাকবই। সব বিপদ থেকে আমি আপনাকে রক্ষা করব। তুমি আছো বলেই কিছুটা চিন্তামুক্ত আমি, কিন্তু এভাবে কতদিন? একবার শুধু লোকেশন পাই, তারপর বাকিটা দেখতেছি। তবে একটা কথা। কি কথা? ইরা অথবা ম্যামকে কোনো কিছু বলার দরকার নেই। আপাতত সব কিছু গোপন রাখবেন। আমি আপনার জন্য একটা স্পেশাল পোশাকের ব্যবস্থা করেছি, যে পোশাকটা দেখতে অনেকটা কোটের মতো, কিন্তু ওটা আপনাকে গুলির আঘাত থেকে রক্ষা করবে। তাহলে তো ভালোই। তা কবে আসবে সে পোশাক? কালকেই চলে আসবে। পরের দিন রফিক চৌধুরীকে নিয়ে একটা ফাংশনে যায়। ওখানে উনি ভাষণ দিতে থাকে। আকাশ চারিদিকে লক্ষ্য রাখতে থাকে। তখনই ওখানে লাল জামা পরা একটা মেয়ে তাকিয়ে আছে। ওকে সার্চ করো। ঠিক আছে স্যার। মেয়ে অফিসার এসে সার্চ করে, কোনো কিছুই পায়নি। কিছুক্ষণের মধ্যে যাদের সন্দেহ হতো তাদের সার্চ করতে থাকে। এভাবে অনেক লোককে সার্চ করেও কোনো কিছু পায়নি। একটু পরে ওখানে গাছের নিচে একটা লোক বসে আছে, সাথে একটা বস্তা আছে। ওরা দেখো। ওকে স্যার, দেখতেছি আমি। অফিসার এসে চেক করতে থাকে। একটু পরে রাস্তায় কিছু বোমা দেখতে পায়। লোকটা পালিয়ে যেতে চাইবে, তখনই ওদের ধরে ফেলে। পালাবি কোথায়? এবার যখন তখন ধরেছি, তখন আমি ছাড়ছি না। স্যার, একে কি করব? ওকে নিয়ে যাও, ফাংশন শেষ হোক, তারপর দেখছি। ঠিক আছে স্যার। আকাশ, কোনো সমস্যা হয়েছে কি? কিছু সমস্যা হয়েছে, তবে সেটা ঠিক করা হয়ে গেছে। তা ফাংশন কিন্তু কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। চিন্তা করবেন না, আমরা অন্য পথ দিয়ে যাব। ঠিক আছে। ফাংশন শেষ করে ওরা অন্য পথ দিয়ে চলে যায়। এইদিকে বাসায় এসে আমি এখন বের হব। আমি না ফেরা অবধি কোনো কাজই বাইরে যাওয়া চলবে না। ঠিক আছে, সাবধানে যেও তাহলে। একটু পরে আকাশে চলে আসে। অন্যদিকে ইরা, চল
আমরা পাহাড় থেকে ঘুরে আসি। হঠাৎ পাহাড়ে কেন? অনেক মাসই তো হলো পাহাড়ে যাওয়া হয় না, সেই জন্য যেতে ইচ্ছে করছে অনেক। ও আচ্ছা, তাই বলো। ঠিক আছে, আমি আকাশ আর বাবাকে বলে দেখি ওনারা কখন ফ্রি হবে। তুই কি এখানেও সিকিউরিটি নিয়ে যাবি? এছাড়া কি করব? সিকিউরিটি ছাড়া আব্বু তো আমাকে কোনোভাবে যেতে দিবে না। ঠিক আছে, নিয়ে নিচ্ছি। ওরা বের হয়ে যায়। ইরা এসে বাসায় বলে সবটা শুনে। তাহলে তুই আকাশকে নিয়ে যাস। ওকে নিয়ে গেলে তোমার আবার কোনো সমস্যা হবে না তো? আমার আবার কি সমস্যা? এই যে আকাশ নেই, একা একা কিভাবে কি করবে? তোরা ফেরা অবধি আমি তো বেরেই হব না, তাছাড়া তোদের তো একদিন লাগবে। এটা অবশ্যই ঠিক বলেছ। তাহলে তুমি রাজি? এইটাই আমার জন্য অনেক কিছু। পরের দিন ওরা 4 জন মিলে আসে পাহাড় দেখার জন্য। ওরা 3 জন ঘুরতে থাকে। আকাশ চারদিকটা দেখতে থাকে, কোনো ঝামেলা হয় কিনা তা খেয়াল রাখতে থাকে। কিছুক্ষণ পরে, চল আমরা ছবি তুলবো। চল। ওরা পাহাড়ের অনেক ধারে চলে আসে। তিশা আর ঈশা প্রথমে ছবি তুলে নেয়, তারপর আসে ইরার পালা। তোরা অনেক ছবি তুলেছিস, এবার আমি ছবি তুলব। আচ্ছা তাহলে ওখানে দাঁড়া। এখন হয়েছে কি? আর একটু দূরে যেতে পারতি। আর একটু দূরে এলে তো আমি সোজা উপরে চলে যাব। এখানে তুলতে থাক। তিশা ছবি তুলতে থাকে। এইদিকে ঈশা কিছু ইঁদুর ছেড়ে দেয় ইরার দিকে, যা আকাশ দেখে ফেলে। ওই মেয়েটার হাতে এটা কি দেখলাম? তাছাড়া ওরা তো ইরার দিকে ছেড়ে দিল। ইরা পাহাড়ের এত ধারে কেন গেল? পড়লে তো হাড়গুড় খুঁজে পাওয়া যাবে না। এইদিকে একটু পরে ইরা ভয় পেতে শুরু করে। ইরা কিছু বলবে এর আগেই আকাশ ইরার কাছাকাছি চলে আসে। ভয়ে ইরা পড়ে যাবে, তখনই আকাশে সেই হাতটা ধরে ফেলে, তারপর ওকে টেনে তুলে। ইরা উপরে উঠে জড়িয়ে ধরে আকাশকে। সত্যি আমি বুঝতে পারিনি এরকম কিছু হয়ে যাবে। চিন্তা করো না, আমি তো আছি। আমি তাতে তোমার ক্ষতি আমি হতে দিব না। সত্যি ইরা, তোর জন্য অনেক চিন্তা হচ্ছিল। ভাগ্য ভালো সিকিউরিটি তোকে এসে সময় মতো ধরে ফেলে, নয়তো তোকে খুঁজেই পেতাম না। এত বেশি নাটক করতে হবে না, আমি সব কিছু দেখেছি। কি দেখছো আকাশ? তোমার 2 বান্ধবী মিলে তোমাকে মারার জন্য এখানে নিয়ে আসলো। তোমার এই বান্ধবী ইচ্ছে করে ইঁদুর তোমার দিকে ছেড়ে দিয়েছে, যেন নিচে পড়ে যাও ভয়ে। বিশ্বাস কর বান্ধবী, আমরা কেন এরকম কাজ করব তুই বল? তোর এই সিকিউরিটি আমাদের তোর সামনে খারাপ বানানোর জন্য কত বড় একটা অপবাদ দিচ্ছে। তুই কি কোনো প্রতিবাদই করবি না? ইরা তিশা আর ঈশাকে 2টা করে থাপ্পড় দেয়। আকাশ যখন বলেছে তাহলে তোরা নিশ্চয়ই এই কাজ করেছিস। আমাদের থেকেও ওই সিকিউরিটি তোর কাছে আজ বড় হয়ে গেল। কারণ ও আমার হবু হাজবেন্ড হয়। ও কেন তোদের নামে মিথ্যে বলবে? আমি তোদের আর আমার চোখের সামনেও দেখতে চাই না। কথাটা মনে রাখিস, আজকের পর থেকে তোদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তিশা আর ঈশা রেগে চলে আসে। আকাশও ইরাকে নিয়ে বাসায় ফিরতে থাকে। পথে ওরা অনেক কথাই বলতে থাকে। আচ্ছা, ওরা আমাকে মারতে কেন চায়? ওরা মারতে চায় কারণ তুমি আমাকে নিয়ে ওদের কাছে একটু বড়াই করেছো। এতে ওরা মনে করেছে তুমি আমার থেকে ওদের গুরুত্ব কম দাও। তাই বলে ওরা আমাকে মেরে ফেলতে চাইবে? চিন্তা করো না, আমি তো আছি তোমার পাশে। তুমি ছেলে বলেই তো আমি এখনো বেঁচে আছি। আচ্ছা থাক, এই ব্যাপারে কাউকে কিছু বলতে হবে না এখন। ঠিক আছে, বলবো না কোনো কিছু। বাসায় এসে ওরা রেস্ট নেয়। পরের দিন কল আসে। কোনো তথ্য পেয়েছো? জি স্যার, পেয়েছি। কোন জায়গায়? এখান থেকে মোটামুটি অনেকটা দূরে একটা পাহাড়ের মধ্যে গুহা তৈরি করে ওরা আছে। ওদের তো লোকজন অনেক বেশি, তাহলে কিভাবে কি? এত কিছু তো আমি জানি না। তাহলে আরও ভালো করে নজর রাখো। সবটা ডিটেলস জানার পরে আমাকে জানিয়ে দিও। ঠিক আছে স্যার, জানাবো। তোমার লোকেশন আমাকে পাঠিয়ে দিও। ঠিক আছে, পাঠাচ্ছি। লোকেশন পাঠিয়ে দেয়। তারপর আকাশ রফিক চৌধুরীর সাথে কথা বলতে থাকে এই নিয়ে। কিন্তু পুরো তথ্য তো আগে জানতে হবে। সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে। তবে একটা কথা বলার ছিল। কি কথা বলো? আমি যখন এটাকে যাব তখন আমি না ফেরা অবধি আপনি এই বাসার বাইরে যাবেন না, না ইরাকে যেতে দিবেন। কিন্তু কেন? আমি ওই দিকে অ্যাটাক করব। এর ভিতরে বাইরে যদি আপনার উপর অ্যাটাক করার প্ল্যান করে বসে,
ঠিক আছে, তাই হবে। তা তুমি অ্যাটাক করবে কখন? এই তো আর কিছু তথ্য পেলেই। কথাগুলো ইরা শুনতে পেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরে। না আকাশ, আমি তোমাকে যেতে দিব না। আমি যদি না যাই ওখানে তাহলে ওদের মারবো কী করে? তাছাড়া ড্রাগনকে না মারলে ও তো তোমার বাবাকে ছাড়বে না। কিন্তু তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? আল্লাহর রহমতে আমার কিছুই হবে না। আমি তোমার কাছে সুস্থ হয়ে ফিরে আসবো আবার। আমার যে অনেক ভয় হচ্ছে আকাশ। চিন্তা করো না, কিছুই হতে দেব না। তাই যেন হয়। আচ্ছা, আজকে একটা ভাষণ আছে আমার, ওখানে যেতে হবে। আচ্ছা, জায়গার নাম বলুন। নামটা জেনে নিয়ে ওখানে লোক পাঠিয়ে দেয়। চিন্তা করবেন না, আশা করি সব কিছু ভালোই হবে। আপনি তাহলে তৈরি হয়ে নিন, আমিও তৈরি হয়ে নিচ্ছি। আচ্ছা, তাই করো। একটু পর আকাশ বের হয়। অন্যদিকে ড্রাগন রফিক চৌধুরীর ওপরে হামলা করার জন্য লোক পাঠায়। এদিকে রফিক চৌধুরী ভাষণ দিতে থাকে। তখন আকাশ লক্ষ্য করে রফিক চৌধুরীর বুকের ওপরে একটা ডট এসে পড়ে। তখনই রফিক চৌধুরীকে নিয়ে ওখানে শুয়ে পড়ে। অফিসার, তাড়াতাড়ি পজিশন নিয়ে নাও। কিন্তু স্যার, কি হয়েছে বলবেন তো? এখন বলার মতো সময় নেই। তাড়াতাড়ি করে ওনাকে গাড়িতে বসাও। সামনের ওই জায়গায় লোক পাঠাও, তাড়াতাড়ি করে। ওকে স্যার, পাঠাচ্ছি। রফিক চৌধুরীকে গাড়িতে তুলে পাঠিয়ে দেয়। এইদিকে আকাশ সহ বাকিরা এসে ওই লোকটাকে ধরতে পারে। এবার বল, তোকে কে পাঠিয়েছে? বলবো না। আমরা তো এমনিতে জানি তোকে কে পাঠিয়েছে। তাছাড়া তোর পিছনে এভাবে সময় নষ্ট না করে ওকে মেরে ফেলে ভালো হবে। শুধু শুধু ওকে বাঁচিয়ে রাখবো, কিন্তু কোনো কাজের কাজ হবে না। প্লিজ আমাকে মারবেন না, আমি সব বলে দেব। এই তো ভালো ছেলের মতো কথা বলছিস, তাহলে এখন বলা শুরু করে দে। আমি ড্রাগনের হয়ে কাজ করি, উনি আমাকে পাঠিয়েছে আমি যেন প্রধানমন্ত্রীকে মেরে ফেলি। আচ্ছা, ওর সম্পর্কে যতটুকু জানিস ডিটেলসে আমাকে বল। বলছি। লোকটা সব বলতে থাকে। সবটা শুনে আকাশের সবকিছু বোঝা হয়ে যায়। তাহলে এই ব্যাপার, এই হচ্ছে এই ড্রাগনের পাওয়ার। চিন্তা করিস না, ওই ড্রাগনকে তো আমি নিজ হাতে মারবো। যতটা সহজ ভাবছেন ঠিক ততটা সহজ না। ড্রাগের পুরো আন্ডারওয়ার্ল্ডের কিং, ওকে মারা কি এত সহজ হবে? ও কোথায় আছে সেটাই তো আমরা জানি না। সেসব কিছু আমি জানি, সেজন্য তোকে এই নিয়ে ভাবতে হবে না। আমার যতটুকু জানার তা তো তোর কাছ থেকে জেনে নিয়েছি আমি যতটুকু জানি ততটুকু বলেছি, এর বেশি আমি আর কোনো কিছু জানি না। তুই যতটুকু বলেছিস ততটুকু আমার জন্য অনেক বেশি। এর চেয়ে বেশি আমার জানার প্রয়োজনও নেই। ওকে নিয়ে আটকে রাখো, ড্রাগনের একটা ব্যবস্থা করি, তারপর ওর ব্যবস্থা করব। সকালবেলায় আকাশ বাসা থেকে বের হওয়ার আগে সবার থেকে কথা বলে নেয়। আমি তাহলে যাচ্ছি। তুমি কি একবারের জন্য চলে যাচ্ছ? আপনার সিকিউরিটি থেকে বের হয়ে যাচ্ছি। এরপর কখন ফিরবে তুমি? ড্রাগনকে মারার পরে আমি ফিরে আসবো আপনাদের সাথে, তবে সিকিউরিটি হিসেবে নয়, একজন স্পেশাল এসপিজি কমান্ডো হিসাবে। আকাশ, কথা দাও তুমি তাড়াতাড়ি ফিরে আসবে। কথা দিলাম, আমি 4-5 দিনের মধ্যেই ফিরে আসবো। এতদিন কেন? এখান থেকে ক্যাম্পে যাব, ওখানে একদিন বসে প্ল্যান করব, পরদিন বের হব, তারপর দিন অ্যাটাক করব, অ্যাটাক শেষ করে ক্যাম্পে আসবো, ওখানে নিজেকে চেঞ্জ করে তারপর আমি ফিরে আসবো। আমি তাহলে বাড়িটা সাজাতে বলবো, তুমি ফিরে আসা মাত্রই বিয়েটা করে নেব। আচ্ছা ঠিক আছে, এবার আমি আসি। তবে তুমি কিন্তু বাসার বাইরে বলেও যাবে না। এখানে কিন্তু কমান্ডো থাকবে তোমাদের দেখাশোনার জন্য। আমি তাহলে এখন আসি। ওনাদের থেকে বিদায় নিয়ে আকাশ চলে আসে ক্যাম্পে। ওখানে ও স্যার আর কমান্ডো অফিসারের সাথে মিশনের ব্যাপারটা নিয়ে আলোচনা করতে থাকে। আকাশ, তোমার উপরে আমার পুরোপুরি বিশ্বাস আছে। তা আমি জানি, কিন্তু তারপরেও মিশন সম্পর্কে কথা বলে নিলাম। তা কতজন লাগবে তোমার লোক? আপাতত 4 জন হলেই হবে। এত বেশি কেন? ওদের লোকের থেকে জানতে পেরেছি ওরা প্রায় 300 জন প্লাস হবে। বুঝতে পেরেছি। তাহলে তোমার কি কি লাগবে তুমি সেগুলো নিয়ে যেও। তা আমার বন্ধু এখন কেমন আছে? মিশন শেষ করে আমি ওখানে এলেই আমার আর ইরার বিয়ে, আপনাকে নিয়ে যাওয়ার জন্য বলছে। আচ্ছা, দোয়া করি তুমি সাকসেস হয়ে ফিরে আসো। তা যাবে কখন? রাতে আমরা রওনা দেব। রাতের ভিতরেই এই জায়গাটায় আমি ঘিরে রাখবো। ঠিক আছে, যা ভালো হয় করো তোমরা, যা যা লাগে নিয়ে যেও। এদিকে পুরো প্রস্তুতি ওদের নেওয়া শেষ। 6টা হেলিকপ্টার রেডি, সাথে রকেট, বোমা আর অনেক হাতিয়ার দিয়ে ভরা। 3 ঘন্টা পরে ওরা ওই পাহাড়ের কাছাকাছি এসে পৌঁছায়। আমরা বাকি পথ এখন হেঁটে যাব। ওকে স্যার।
যেহেতু 6টা হেলিকপ্টার 6টা দিক থেকে নেমে সবাই নিজেদের পজিশন নিয়ে নেবে, আর আমাদের 60 জনের লোকেশন সবাই সবারটা দেখতে পারবে। সেজন্য দিক ভুল হওয়ার কোনো চান্স থাকবে না। ওকে স্যার, তাই হবে। এরপর ওরা হাতিয়ার নিয়ে রওনা দেয়। কিছু ঘন্টা পরে ওরা ওই পাহাড়টা ঘিরে রাখে। অ্যাটাক করবো কখন? যখন ভোর হবে, কেননা পাহাড়ি এলাকা, আমরা তো কোনো কিছু চিনি না, তার উপর অন্ধকার। বুঝতে পেরেছি স্যার। এরা এতক্ষণে খাবার খেয়ে নেয়, কেননা এরপর ওরা কখন খাবার খাবে তা ওরা নিজেও বলতে পারবে না। কেননা মিশন শুরু হলে তার শেষ না করা অবধি যদি খাবারের চিন্তা করে তাহলে ওদের ওখানেই মারা যেতে হবে প্রতিপক্ষের গুলির আঘাতে। এদিকে ভোর হয়। স্যার, এখন কি অ্যাটাক করব? আরও আলো ফুটে উঠুক, তাছাড়া আগে দেখো কেউ বের হয় কিনা। ওরা কোন জায়গা দিয়ে বের হবে সেটাই তো জানি না। এই জন্যই তো আমাদের অপেক্ষা করতে হবে। ওকে স্যার। কিছুক্ষণ অপেক্ষা করার পরে কিছু লোককে একটা দরজা খুলে বের হতে দেখে। আমরা তো এতক্ষণ ধরে এটাকেই পাথর মনে করেছিলাম। এই জন্য অপেক্ষা করতে বলেছিলাম আমি। এখন কি করব? যতজন বের হয়েছে সবাইকে মেরে ফেলো। তাহলে তো ওরা বুঝে যাবে। আমি ওই যে সেটাই চাই। কিন্তু কেন? তাহলে আর কোন কোন দিকে দরজা আছে তা বলতে পারবে? ওকে স্যার। এরপর ওদের গুলি করা হয়, ওরা পাল্টা গুলি করে, এতে ভেতরে শব্দ হতে থাকে। বাহিরে গুলি শব্দ কেন? ঠিক বুঝতে পারছি না বস। দাঁড়িয়ে না থেকে বাহিরে এসে দেখে যা। যাচ্ছি বস। এই তোরা চল তো। ওরা বাহিরে আসে, তবে ওখানে প্রায় আরো 4টা দরজা দিয়ে লোক বের হতে থাকে। ওদের দেখার পরে, আরও দরজা? এখন তো ভালোই হয়েছে। জি স্যার, সব কিছু এখন পরিষ্কার হয়ে গেল। তা এদের কি মেরে ফেলবো? মেরে ফেলো, কাউকে বাঁচিয়ে রাখবো না। তাহলে রকেট দিয়ে সব উড়িয়ে দিই। তাহলে তো ভিতরে কোনো কিছু জানতে পারবো না, তার উপর গাছপালা আর পাহাড়ও ভেঙে পড়বে। সেজন্য আগে ভিতরের পরিস্থিতি বুঝতে হবে, তারপর বাকি ব্যবস্থা। বুঝতে পেরেছি। মনে হয় কেউ আমাদের উপর অ্যাটাক করেছে। তাড়াতাড়ি করে লোকজনকে প্রস্তুত থাকতে বলো। ওকে বস, বলতেছি। এরপর ড্রাগনের পুরো সৈন্যবাহিনী বেরিয়ে পড়ে। যে বের হচ্ছে তাকে মারতে থাকে, কিন্তু এভাবে আর কতজন? একদিকে অনেক লোকই বেরিয়ে পড়ে আর ওরাও গুলি করতে থাকে। এভাবে প্রায় 3 ঘন্টা পার হয়ে যায়। 15 জনের মতো কমান্ডো মারা যায় বোমার আঘাতে, কিন্তু ড্রাগনের প্রায় 250+ লোককে মেরে ফেলা হয়। বস, আমরা তো কোনোভাবেই ওদের সাথে পেরে উঠছি না। লোকজনও বেঁচে নেই। একটা কাজ কর, বাকি রকেটগুলো বের করে সেগুলো ওদের উপর ফেলতে থাক। বস, আর মাত্র 5টা রকেট আছে। তাহলে ওদের জ্বালিয়ে মেরে ফেল সেগুলো দিয়ে। এবার ওরা রকেট নিক্ষেপ করে, এতে কমান্ডো আরও কিছু মারা যায়। এদিকে আকাশদের কাছে আর 2টা রকেট আছে। এখন কি হবে? একটা ওই জায়গায় মারো, আর একটা সোজা ভিতরে। এবার তাই করলো, এতে ড্রাগনের লোক মারা যায়। এবার ওরা ড্রাগনের সামনে চলে আসে। এবার কোথায় পালাবি? এবার বল, রফিক চৌধুরীকে কেন মারতে চাস? আর পালাতে চাই না, অনেক পালিয়ে বেরিয়েছি। রফিক চৌধুরী আমাকে থাকতে দেয়নি, সেই জন্য আমি এখানে আস্তানা করছি লোকজন জোগাড় করে ওর উপর প্রতিশোধ নেওয়ার জন্য। উনি তো তোকে সুযোগ দিয়েছে, তারপরও তোর এই কাজটা তো করা উচিত হয়নি। ওর জন্য আমি আমার পরিবারকে হারিয়েছি, ওকে আমি এত সহজে ছেড়ে দিব কি করে? তোর লোভ কি হলো এখন? তোকে তো মরতে হবে এখন। আমার একটাই আফসোস থেকে গেল। শুনি, কি সেই আফসোস? রফিক চৌধুরীর মৃতদেহটা দেখে যেতে পারলাম না। সেই ইচ্ছে তোর কখনো পূরণ হবেও না। আমার তরফ থেকে এটা তোর জন্য। এটা কি? এই বলে ড্রাগনের গলায় একটা বোমা বেঁধে দেয়। এটা 1 মিনিটে ফেটে যাবে। যদি হাত দিয়ে খোলার চেষ্টা করিস তাহলে এটা ফেটে তোর মাথা কোন দিক দিয়ে যাবে তা আমি নিজেও জানি না। ভালো থাকিস। এই বলে চলে আসে। একটু পরেই ড্রাগনের মাথা হাওয়ায় উঠতে থাকে। তারপর শহীদ হওয়া কমান্ডো অফিসারের দেহ হেলিকপ্টারে উড়িয়ে নেওয়া হয়। এইগুলো নিয়ে ক্যাম্পে চলে আসে। ওদের কাছে যে এত হাতিয়ার থাকবে তা জানার ছিল না। যদি জানতাম তাহলে এতগুলো প্রাণ চলে যেত না। তুমি তোমার সবটা দিয়ে চেষ্টা করেছো, এতে তোমার কোনো দোষ নেই। এবার ওদের পরিবারকে খবর দিয়ে এদের শেষ কাজটা করে নিতে হবে।
ঠিক আছে স্যার। এইদিকে ইরাকে কল দিয়ে জানিয়ে দেওয়া হয়। অন্যদিকে কমান্ডার পরিবার আসতে থাকে, ওদের লাশগুলো ঠিক করতে থাকে। তারপর সেগুলো সম্মানের সাথে ওদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়। তা আকাশ, আমরা তাহলে একদিন পরে যাব ওখানে। আমি তাহলে ওদের কল দিয়ে জানিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাই করো। আকাশ ইরাকে তারিখ বলে দেয়। তারপর ইরা ওর বাবাকে জানায়। আপু, কি হয়েছে বল। ওরা কাল বাদে পরের দিন আসবে। আমি তাহলে কাজীকে বলে দিব। তাহলে আজকেই বিয়ের আয়োজন শুরু করি। সব কিছু তো করা শেষ, শুধু খাবার বাকি। এটাই বাকি আছে। এইদিকে সবটা করা হয়ে যায়। ওই দিন আকাশ ও স্যারকে নিয়ে আসে বিয়েতে, পুরোপুরি তৈরি হয়ে আসে। আরে বন্ধু, কেমন আছিস তুই? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কত বছর পরে তোর সাথে দেখা হলো। দেখতে দেখতে প্রায় 7 বছর কেটে গেল। আচ্ছা, ওদের বিয়ের কাজটা সেরে নেই, তারপর আমরা আমাদের আলাপ করব। কাজী সাহেব, বিয়ের কাজটা শেষ করে নিন। কাজী বিয়ে পড়িয়ে চলে যায় ওখান থেকে। এইদিকে আকাশ আর ইরা বসে আছে পরিবারের সবাইকে নিয়ে। তা বন্ধু, আকাশের সম্পর্কে কিছু তো বল। ওর সম্পর্কে যত বেশি বলবো সেটা কম হয়ে যায়। কি বলিস? এই জন্য আমাকে রক্ষা করার জন্য ওকে পাঠিয়েছিস? তুই আমার একমাত্র বন্ধু, তোর জীবন বাঁচানোর দায়িত্ব আমি যে সে লোকের হাতে তুলে দিব নাকি? তবে সত্যি আকাশ অনেক ভালো ছেলে। কিন্তু আকাশের সাথে তোর মেয়ের বিয়ে দেওয়ার কারণটা তো বুঝলাম না। আমি বলতেছি আঙ্কেল, আসলে আকাশ এখানে আসার আগে আমার সাথে পরিচয় হয় বাসে। ওখান থেকে আমাদের পরিচয়। তারপর কি হলো? আমি তো তখন ওর সম্পর্কে কোনো কিছুই জানতাম না। পরে বাসায় ফেরার পর কয়েকটা দিন পরে জানতে পারি। তাহলে বন্ধু, মেয়ের জন্য রাজি হতে হলো? ওই রকম ধরে নে, তবে আকাশ ছেলে হিসেবে ভালো বলে আমি রাজি হয়েছি। সেটা তো হবেই। তুই কিন্তু কয়েকটা দিন থেকে তারপর যাবি। ঠিক আছে বন্ধু। তবে একটা দিক থেকে কিন্তু অনেকটা ভালো হয়েছে। কোন দিক থেকে? আমি জামাইয়ের সাথে সাথে একজন সিকিউরিটিও পেয়ে গেছি পার্মানেন্টভাবে। তাও যে সে কমান্ডো না, এসপিজি কমান্ডো। এরপর ওনাদের হাসি তামাশার শেষ করে ইরা আকাশ রুমে চলে যায়। এরপর কি হয়েছে তা কেউ জানতে চায় না। গল্পটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।